ওই এই আইডিটা থেকে আমরা একটা মন্তব্য করা হয়েছে, রেজাউল করিম রনি, আমি কোট করছি জনাব রনি, আপনি একটু মন্তব্য করবেন, যে রেজাউল করিম রনি বিএনপির পক্ষে ঘাপটি মেরে আছেন আসলে জামায়াতের হয়ে, আমরা কেন আপনাকে দাওয়াত করছি তার সমালোচনা করছেন তিনি। এখন আপনাকে আমরা দেখেছি যে আপনি সবসময় গত, যদি আমি 7-8 বছরের কথাও বলি, আমি গত 7-8 বছর ধরে আপনি দীর্ঘদিন যাদেরকে আমরা ইসলামপন্থী বলছি তাদের রাজনৈতিক অধিকার নিয়ে আপনি সোচ্চার। আপনি একই সঙ্গে জামাতে ইসলামীকেও খুব নিষ্ঠুর এবং নির্দয়ভাবে সমালোচনাও করে থাকেন। আপনার অবস্থানটা নিয়ে যে এই কৌতূহল, সেইটা নিয়ে আমাদের আরেকটু পরিষ্কার করবেন কিনা। আপনি কি আসলে বিএনপির পারপাস সার্ভ করছেন, জামায়াতের পারপাস সার্ভ করছেন, বা আপনার রাজনৈতিক মতাদর্শটা যদি একটু বলেন জনাব রেজাউল করিম রনি। জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এবং সবচেয়ে বিরক্তিকর কাজ হলো নিজের পজিশন ব্যাখ্যা করা, যেহেতু আমি একজন রাইটার থিঙ্কার। আমি সকালে বিএনপি, বিকালে আপনার জামাত, রাতে এনসিপি, হ্যাঁ আবার কোনো দলই না, এরকম হতে পারে। দেখেন বেসিক্যালি আমি যেটা, আমার যে ধারণাটা আমি বলতে চাই এখানে আমার পজিশনের ব্যাপারে, সেটা হলো আমি সবসময় ফোকাস রাখি পলিটিক্সটা কে করতেছে প্রপারলি, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এখানে পলিটিক্সটা কে করতেছে আমি তার আলোকে কথাবার্তা বলি, আমি দলের আলোকে কথাবার্তা বলি না। আর এখন যেটা হচ্ছে, হ্যাঁ আমি যখন 13-14 সালে জামাত ইসলামের এই আপনার নেতাকর্মীদের যেভাবে ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় হাসিনা যেটা বিচার নিয়ে রাজনীতি করার চেষ্টা করলো, তখন যখন আমি এটার সমালোচনা করলাম তখন কিন্তু আমাকে জামাতের দালাল বলা হয়েছে। হ্যাঁ, তো তারপরে এখন যখন আমি জামাত ইসলামের বিভিন্ন কার্যক্রমের, ধরেন তার পিআর ইস্যু বলেন, তারপরে তার যে পলিটিক্যাল ট্যাকটিক্স, হ্যাঁ সেটার যখন আমি সমালোচনা করছি, এবং আমি যখন এখানে একটা ডেমোক্রেটিক ভ্যালু বেস মূল্যবোধ ভিত্তিক রাজনীতির কথা বলছি, আমি কোনো মতাদর্শিক রাজনীতিকে এখানে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছি না। আমার প্রথম থেকে পজিশন সেটা ছিল যে রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি বা মতাদর্শ থাকবে সমাজে। সেই একই পজিশনের কারণে যখন আমি জামাত ইসলামের সমালোচনা করছি তখন আমাকে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং বিএনপি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এবং বিএনপি হওয়া এখন হলে এমন একটা ডিসক্রেডিটের ব্যাপার, ঠিক আওয়ামী লীগের আমলে যেরকম আপনার জামাত বিএনপি ত্যাগ করে আপনাকে এলিমিনেট করার একটা সংস্কৃতি ছিল, এখন কেউ যদি বিএনপি হয় তাহলে অ্যাজ ইফ তার আসলে কথা বলার কোনো রাইট থাকবে না, সে আপনার ভারতের দালাল হয়ে যাবে, রয়্যাল এজেন্ট হয়ে যাবে, এবং অবশ্যই ইসলাম বিরোধী হয়ে যাবে। এই যে ন্যারেশন, এই ন্যারেশনের বিরুদ্ধে আমি দাঁড়ানোর কারণে, হ্যাঁ আমাকে যদি এখন বিএনপি পন্থী মনে হয় খুবই ভালো, কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশকে সেভ করার জন্য একটা গণতান্ত্রিক, লিবারাল, ডেমোক্রেটিক, ভ্যালু বেসড মধ্যপন্থার রাজনীতি আমার লাগবে। সেটা বিএনপি করুক, এনসিপি করুক, গণসংহতি করুক, যে দলই করুক, তার সাথে তো আমার অ্যালাইন হবে, কাছাকাছি হবে। দেখেন আমি অলওয়েজ ফোকাস দেই রাজনীতিতে, রাজনীতি এবং দল আলাদা করি। সো যে রাজনীতিটা আপনার প্রপোজ করবে যেই দল, এবং সেটা যদি আমার পজিশনের সাথে মিলে যায়, তখন আমাকে সেই দলের মনেই হইতে পারে। কিন্তু আবার আমি বলি, একটু শেষ করি খালিদ ভাই এখানে, আবার আমি যদি ধরেন বিএনপি করিও, কি সমস্যা? ধরেন আমি বিএনপি করি, যারা অভিযোগ করছে হ্যাঁ উনি, বা ধরেন আমি জামাত করি, তো কি সমস্যা? একজন রাইটার অলওয়েজ ডেঞ্জারাস। সে যখন মিথ্যা বলে সে ডেঞ্জারাস, সে যখন সত্য বলে তখনও সে ডেঞ্জারাস। ফলে আমি কোন দল করি এটা ইম্যাটেরিয়াল আপনাদের জন্য, যারা দর্শক শ্রোতা বা আমার পাঠক, আপনারা যারা আমার কথা শুনবেন বা গুরুত্বপূর্ণ মনে করবেন, আমি কি খাই, কোন বাজার করি, হ্যাঁ আমি কি বক্তব্য দিচ্ছি, আমি কোন পলিটিক্স করছি, সেটা জরুরি। জি জনাব রনি, আমরা আমাদের রাজনৈতিক দলগুলো, আপনি ঠিক জায়গায় এসেছেন, আমরা ডক্টর স্নিগ্ধার কাছে এটা জানতে চাই। এখন ঘটনাটা হয়েছে কি, আপনি যদি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের হয়ে নিজেকে পরিচয় দেন, তার ফলে আমরা যারা আপনাদের দেখি তাদের পক্ষে সুবিধা হয় ওই দলের অকাজ কুকাজগুলির দায় দায়িত্ব আপনাদের দেওয়ার। এখন সেগুলি আপনাকে দিতে পারতেছি না আমি, আবার আপনি খুব সুখ নিয়ে সবার সমালোচনা করে বেড়াইতেছেন, এটা একটা আমাদের কাছে একটু প্রবলেমেটিক মনে হয়। আপনি যদি বলতেন প্রবলেমেটিক হবে, কারণ হচ্ছে আমরা তো আপনাকে সমালোচনা করতে পারতেছি না, আমরা আপনাকে সমালোচনা করতে পারতেছি না সেই অর্থে। ধরেন বিএনপির কুকর্মের দায় আপনাকে দিতে পারতেছি না, কারণ হচ্ছে আপনি তো বিএনপি করেন না। আবার জামাতের কুকর্মের দায় আপনাকে দিতে পারতেছি না, আপনি জামাত করেন না বলে আপনি এবার বলতেছেন। আবার আপনি যদি ভিতরে করেন, সেইটা আবার একটু প্রবলেমেটিক মনে হয় আর কি। মানে আমি ওই জায়গা থেকে বললাম, আমার কাছে মনে হয় না রনি, আপনি কিন্তু ভিতরে করার কিছু নাই। আমি আপনাকে বলি, এই আবার একটা খুবই ভালো প্রশ্ন করছেন। আমি দেখেন এতদিন আমরা কি দেখছি, সমস্ত লোক আওয়ামী লীগ করতো কিন্তু নিরপেক্ষ বুদ্ধিজীবী, জাতির বিবেক হয়ে যেত আওয়ামী লীগ করার পরেও। আওয়ামী লীগ করার পরেও তার তো জাতির বিবেক হইতে কোনো সমস্যা হয় নাই, কারণ আমাদের মিডিয়াতে এটা গ্রহণযোগ্য ছিল, কালচারের মধ্যে এটা গ্রহণযোগ্য ছিল। ধরেন সুভাষ সিংহ রায় বুদ্ধিজীবী হিসাবে তো একদম আওয়ামী লীগের লোকই ধারণা করে নেওয়া হয়েছে, তাকে কোনোদিন ধারণা করে নেওয়া যায়। ধরেন আনিসুজ্জামানকে আপনি কি একদম আওয়ামী লীগের লোক বলতে পারবেন? জাতির বিবেক,
কিন্তু আওয়ামী লীগের পারপাস সার্ভ করতো না, সে করতো। হ্যাঁ, তার এরকম আছে। আপনি ধরেন সে আওয়ামী লীগ হইতো, তাদের সমস্যা নাই। কিন্তু মুশকিলটা হইলো আমাদের এখানে, হ্যাঁ আপনি যেটা বলছেন এটা গুরুত্বপূর্ণ, যে তলে তলে করা, গোপনে করা না। গোপনে করার ব্যাপার না, আমার পজিশনটা পরিষ্কার। আমি বাংলাদেশপন্থী রাজনৈতিক চর্চা বিকাশের একজন থিঙ্কার রাইটার। আমার সমালোচনা করতে হবে দলের পয়েন্ট থেকে না, যে আমি বিএনপির পক্ষে কেন দালালি করছি, কেন জামাতের পক্ষে বা কেন এনসিপির পক্ষে, এই জায়গা থেকে না। আমার সমালোচনার পদ্ধতি পিওরলি মেথোডোলজিক্যাল, যে আমি যে, যেমন ধরেন আমি বলতেছি যে রাষ্ট্র হবে ভ্যালু বেস ইডিওলজি থাকবে সমাজে। জাহেদ ভাই এর বিরোধিতা করছে। জাহেদ ভাই বলছে কি এটা, জাহেদ ভাই বলছে কি, জাহেদুর রহমান বলছে কি এটা একটা ইউটোপিয়ান আইডিয়া। তুমি আমার সমালোচনা করতেছেন না, রাইট? আমার সমালোচনা করা যাবে না তা না, সমালোচনা করা যাবে না, কিন্তু সেটা দলের লেন্স থেকে মনে হয়। রনি আপনাকে একটু আটকাই, আপনার আমার অরিজিনাল প্রশ্ন আছে, কিন্তু আমি একটু ডক্টর সিংদার কাছে জিজ্ঞেস করি। ডক্টর সিংদা, আমার কাছে কিন্তু যদি আপনি বলেন যে থিসিস হিসাবে রনি সাহেবের কথাটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে উনি আসলে সমাজ চান যে এটা আসলে ভ্যালু বেসড হইতে পারে বা হবে, এটা ওনার আকাঙ্ক্ষা, কিন্তু রাষ্ট্রকে তিনি ভ্যালু বা আইডিয়াল বেস চান না। আসলে ডক্টর জাহিদুর রহমানের কথা উনি বললেন, ডক্টর জাহিদুর রহমান কিন্তু প্রায় সিমিলার কথা বলেন, কিন্তু কোথায় গিয়া মানে আবার এটা কনফ্রন্টেশন আমি জানি না। কিন্তু আপনার কাছে আপনার বর্তমান বাস্তবতা এটাকে বাস্তব বা মানে মানে সম্ভব মনে হয় কিনা, যে রাষ্ট্র বা রাজনীতিকে আমরা ভ্যালু বা আইডিয়ালিজম থেকে একটু আলাদা করে রাখি, সেইটা আমরা ব্যক্তি জীবনে বা সমাজ জীবনে চর্চা করি? আপনি কিভাবে দেখেন এটা ডক্টর স্নিগ্ধা? খালিদ ভাই, দেখেন রাষ্ট্র ইটসেলফ একটা দমন এবং নিপীড়নমূলক প্রতিষ্ঠান। রাষ্ট্রের হিস্ট্রি, রাষ্ট্রের বিকাশ সবসময় একটা ভীষণ রকমের একটা কোয়ারসিভ একটা পাওয়ার প্র্যাকটিসের জায়গা। আর রাষ্ট্রের এই কোয়ারসিভ পাওয়ার প্র্যাকটিস সকল সময় কোনো না কোনো একটা ভ্যালুর উপরে নির্ভর করে কিন্তু হয়েছে। এটা একটা চর্চার অংশ। আপনি হিস্টোরিক্যালি যত রাষ্ট্রের ডেভেলপমেন্ট দেখবেন, প্রত্যেকটা রাষ্ট্রেই কিন্তু নানা ধরনের আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেছে, এবং যেটার মূল থিম হিসেবে কাজ করেছে তার ভ্যালুর চর্চাটা। একটা পর্যায়ে যে রাষ্ট্র এটা হতে পারে, আমরা যদিও ভাবি আপনি এটা ইউটোপিয়ান চিন্তা, এটা আমারও মনে হয় এটা ইজ নট পসিবল। কারণ যে কোনো রাষ্ট্র তার যে বিকাশের যে ইতিহাস, সেই বিকাশের ইতিহাসটা তো একদিনে জাম্প আপ হবে না। কারণ আমরা আজকে যেভাবে ধর্মভিত্তিক রাষ্ট্রটা দেখতে পাচ্ছি, ধর্মের যেই দেখতে পাচ্ছি, প্রতাপটা দেখতে পাচ্ছি, এখানে সংকটটা কোথায়? এবং একটা সময় তো রাষ্ট্র ছিল, রাষ্ট্রের সাথে আপনি জাতীয়তাবাদের ধারণা পাবেন, রাষ্ট্রের সাথে আপনি কালচারাল কনোটেশনের ধারণা পাবেন। রাষ্ট্র তো একটা প্রসেসের মধ্যে দিয়ে ইভলভ করে। এখন সংকটটা কোথায় হয়েছে? সংকটটা হয়েছে খালেক ভাই, সেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি আপনার মূল টুলসটা হয়ে যায় ধর্ম, ধরেন অন্য যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো দল যার কিনা ধরেন যে তিনি একটা মৃত্যুর কাজ করলো, বা তিনি একটা আঘাত করলো, তিনি একটা নিপীড়নমূলক কাজ করলো, সেটা কিন্তু আপনি আপনার নীতি নৈতিকতা যুক্তি দিয়ে বলতে পারবেন। কিন্তু ডক্টর স্নিগ্ধা, রনি কারেক্ট মি ইফ আই এম রং, রনি কিন্তু শুধু ধর্মীয় ভ্যালু বা আদর্শের কথা বলতেছে না, যে কোনো ভ্যালু বা আদর্শকে, এটা যদি লাল বই হয়, নীল বই হয়, কোন একটা গ্রিন বুক হয়, সবকিছুর এগেইনস্টে সে বলতেছে যে রাষ্ট্রকে আসলে কোন একটা নির্দিষ্ট, জি ওই জায়গা থেকে যদি একটু বলতেন। রনি আমাকে কারেক্ট করেন, আপনি পরে আমি ভুল বললে। জি ডক্টর স্নিগ্ধা, আমি ধর্মের এক্সাম্পলটা দিয়েছি কেন, এটা তো খুব এখন ডমিনেন্ট সে কারণে, কিন্তু আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যখন আপনার রেড বুক আর্মি দিয়ে মাও সেতুং চীনকে করে, ওটাও তো একটা ভ্যালু বেসড, ওটারও তো একটা ভ্যালু আছে, রাইট? সো ফ্যাক্ট হচ্ছে যে এই ভ্যালুর উপরে বেস করে যখনই আপনি রাষ্ট্রকে পরিচালনা করেন, তখন রাষ্ট্রের দমন এবং নিপীড়নমূলক হওয়ার সুযোগগুলা অনেক বেড়ে যায়। মানে এটা একটা দানবীয় আকার ধারণ করে যখন আপনি কোনো না কোনো পার্টিকুলার ভ্যালুর উপরে বেস করে একটা রাষ্ট্রকে পরিচালনা করেন। তো সেই জায়গাটা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি, এটা আমাদের এক্সপেকটেশন করতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র ইন পার্টিকুলার, তার ইনস্টিটিউশন, তার যে ইনস্টিটিউশন গুলো আছে, সেই ইনস্টিটিউশন গুলো আনফরচুনেটলি নিয়ন্ত্রিত হচ্ছে কোনো না কোনো ভ্যালু। ওকে, এটা ইন্টারেস্টিং যে মানে বাংলাদেশ একটা মানে নিয়ন্ত্রিতই হচ্ছে যে এরকম একটা দিয়ে, এবং অন্যান্য রাষ্ট্রগুলির ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি কিছু ইউরোপীয় দেশ বা কিছু মানে উন্নত বলতে আমরা যেগুলিকে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলি ছাড়া। রনি এই বিষয়ে কি আর কিছু বলবেন নাকি আমরা আজকে রাজনীতির প্রসঙ্গে আসবো? আমি শুধু ইনস্টিটিউশন না, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে পলিটিক্যাল পার্টিজও থাকে, সে যখন ন্যারেটিভ দিতে আসে, তার ন্যারেটিভ না ভিশন বেস থেকে ভ্যালু বেস হয়ে যায়। নো ম্যাটার হোয়াট,
আপনি তো একটা ভ্যালুর উপরে বেস করে, কখনো আপনি মুক্তিযুদ্ধের ভ্যালুস, কখনো আপনার রিলিজিয়নের ভ্যালুস, কখনো আপনার কিন্তু জুডাইজম খেয়াল করেছেন রনি এইটার এগেইনস্টেই বলতেছেন, কিন্তু আসলে মানে আমি যদি রনিকে বুঝে থাকি, বলছেন হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি, আপনি যদি দেখেন যে এই ভ্যালুটার উপরে তার পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, আমার মনে হয় ডক্টর স্নিগ্ধার প্রশ্ন আমি মোটামুটি বুঝতে পারছি যে এটা আসলে সম্ভব কিনা। রনি যদি অল্প কথায় বলেন, আমরা এই তাত্ত্বিক আলোচনা আবার ভালো লাগতেছে, কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু কথা বলতে হবে আপনাদের দুজনকে যখন পাইছি। অসুবিধা আমি একদম মানে 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার বক্তব্যটা ছিল রাষ্ট্র হবে ভ্যালু বেসড, ইডিওলজি থাকবে সমাজে, মতাদর্শ থাকবে সমাজে। আপনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বা বিপক্ষে কোনো সমস্যা নাই, আপনি সমাজে থাকেন, সমাজে আপনি ডিসকাসিভ বা আপনি আপনার বক্তব্যটা নিয়ে আপনি ঝগড়া করেন, হ্যাঁ, আর যার কাউন্টার মত আছে সে তার কাউন্টার মত হাজির করুক, কিন্তু রাষ্ট্র কোনো পার্টিকুলার ইডিওলজিকে সাবস্ক্রাইব করবে না, এক একটা ইডিওলজির আপনার ধরেন যে ধারক বাহক হবে না। রাষ্ট্র যেটা করবে ভ্যালু প্লুরালিজম করবে, তার কাছে ধরেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবার ভ্যালুটাই সংরক্ষিত থাকবে, হ্যাঁ, এবং সে জিজ্ঞেস করবে না তুমি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, রাষ্ট্র জিজ্ঞেস করবে তুমি তোমার অধিকার ঠিক মতো পাচ্ছ কি পাচ্ছ না, তুমি তোমার চিকিৎসা পাচ্ছ, স্বাস্থ্য সেবা ঠিক আছে তোমার, আমি তোমাকে আর কিভাবে সার্ভিস দিতে পারি, আর কিভাবে তোমার সুবিধা আমি দিতে পারি। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, কিন্তু রনি আমি একটু মাঝখানে একটু জানতে চাই যে ধরেন রাষ্ট্র একটা আমরা মানে একটা নির্দিষ্ট দলকে বা একটা নির্দিষ্ট মতাদর্শকে মনে করলো এটা রাষ্ট্রের জন্য কল্যাণকর না বা রাষ্ট্রের জন্য মানে থ্রেটেনিং, তখন রাষ্ট্র তো ওইটা দিয়েই আসলে পরিচালিত হবে, এটা থেকে সে বাইর হবে কেমনে? ধরা যাক এখন যদি ইসলামপন্থী কেউ বাংলাদেশে আসে, যেমন আসছিল কেউ মুক্তিযুদ্ধের নাম করে এটা বলার জন্য, সে তো আইন বানাবে ওরকম, কাঠামো ওরকম করে তৈরি করবে, ইনস্টিটিউশন ওরকম করে তৈরি করবে, যেমনটা আমরা দেখছি। এইটারে কেমনে মানে এটা কেমনে সম্ভব হবে? এটার বাইরে এই জন্য আপনি এই পলিটিক্স অফ সেন্টিমেন্ট আপনি সেটা মুক্তিযুদ্ধের নামেই করেন বা এক ধরনের ইসলামের একটা ব্যাখ্যার নামেই করেন, ইসলামের দেখেন হাজার রকম ব্যাখ্যা আছে, একটা পলিটিক্যাল ইসলামের নামেই করেন বা হ্যাঁ, তো পলিটিক্স অফ সেন্টিমেন্ট ইজ অলওয়েজ ডেঞ্জারাস, কারণ আমার সেন্টিমেন্ট আপনার চেয়ে আলাদা হইতেই পারে, তাই বলে কি আপনি আমাকে সমাজে থাকতে দিবেন না, আমি কি আমার অধিকার পাবো না? আমার কথাটা হইলে যখন রাষ্ট্র যদি ভ্যালু প্লুরালিটি করে তখন এই সেন্টিমেন্ট যার যেটা সেন্টিমেন্ট এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই জন্য নাগরিক ভিত্তিক রাষ্ট্রের প্রস্তাবনা যেটা আমরা বলতেছি সেটা হলো যে এখানে জেনজি জেনারেশন যে জায়গা থেকে আপনার হ্যাঁ তারা একটা রাষ্ট্রকে দেখতে চায়, সে দেখতে চায় সে কি বিশ্বাস করে না বিশ্বাস করে এটা নিয়ে কেউ মাথা ঘামাবেন না, তার অধিকারটা এনশিওর করবে। নাগরিক ভিত্তিক অধিকার এনশিওর করার জন্য রাষ্ট্রকে অবশ্যই ভ্যালু বেসড হতে হবে, ভ্যালু প্লুরালিটি করতে হবে। সেটা যখনই একটা ইডিওলজির সাবস্ক্রিপশন করবে, একটা ইডিওলজির সাপেক্ষে দেখবে, তখন একটা ইডিওলজির সাপেক্ষে বাকিদেরকে সেই দ্রুত ইলিমিনেট করবে, বাকিদেরকে দ্রুত সে হত্যাযোগ্য করে তুলবে। এটা আমরা তো দেখছি। আপনি ধরেন একটা বাচ্চা ছেলে তাকে রাজাকার বলে কুপায়ে মারতেছে, এটা এই আলোচনা আপনার সাথে আমি বহুবার করছি। ফলে আমি এটা নতুন কোনো কথা বলতেছি না। ইজায়া বার্লিন, হ্যাঁ, বিখ্যাত থিঙ্কার, আপনার ব্রিটিশ থিঙ্কার, সে বারবার বলছে যে আচ্ছা ভ্যালু প্লুরালিটি যদি রাষ্ট্র না করতে পারে তখন সমস্যা হয়। এটা আমি নতুন কোনো কথা বলছি না, পৃথিবীতে বহু লোক এই কথা বলে গেছে। কেন আমি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আর্টিকুলেট করার চেষ্টা করতেছি যে আমাদের নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রকে একটা মাত্র মতাদর্শিক বা ক্যাডার ভিত্তিক সংগঠনের বা একটা দলের যদি মানে প্রপার্টি বানান তাহলে স্টেট এটা আরো পার্টিজান মানে দর্শকদের জন্য আমি বলতেছি যে বিখ্যাত কমিউনিস্ট নেতাও বলছিলেন যে শত ফুল ফুটতে দাও, তো এখন শত ফুল ফুটতে দাও বইলা ওইটারে সামনে রাখা সেই ফুলগুলি খালি একটা বাগানে চাষ করা হবে কিনা সেটা প্রশ্ন। কিন্তু আমরা এই তাত্ত্বিক আলোচনা থেকে, ক্লাসরুম আলোচনা থেকে আমরা একটু বর্তমানের দুনিয়াতে ফিরে আসি।